ফার্স্ট অফ অল ওয়ার্নিং, আমার এই ভিডিওটাকে কিন্তু কোনো ধার্মিক বা কোনো ভৌতিক বিষয়ের সাথে তোমরা জুড়বে না। কারণ আমার সাথে এদিন যেটা হয়েছিল আমি শুধু সেটাই শেয়ার করছি এবং সেটাই তোমরা দেখতে চলেছো এরপরে। সো এটাকে কিন্তু কোনো রকমভাবে আমার সাথে কানেক্ট করবে না যে কোনো ধার্মিক বা কোনো ভৌতিক জিনিস। এটা কিন্তু আপ টু তোমাদের ওপরে, তোমাদের মাইন্ডের ওপরে। কারণ এরপরে আমি যেটা মিডলে একটা টাইমে এক্সপিরিয়েন্স করেছিলাম, আমি শুধু সেটাই বলবো। ভিডিওর সামনে লিখে তো তোমরা বুঝে গেছো আমি কোথায় যাচ্ছি, তাহলে চলো যাওয়া যাক। কিন্তু প্রথমত আমি হলাম শিলিগুড়ি থেকে জিৎ। আজকে তোমরা দেখতে যাচ্ছ সেবকের ট্যুর। আসতে দিলাম আমি মাকে টাটা দেওয়ার পর ফটাফট আমি বসে বললাম টোটোর মধ্যে। যেহেতু আমি আমার বন্ধুদের সাথে যাবো, তাই আমি ফার্স্টে ওদের ওখানেই যাবো। ওদের ওখানে নামার পর কিছুটা হেঁটেই আমরা আমার আরেকটা বন্ধুকে পিক আপ করে নিলাম। তারপর আমরা সকলে মিলে চলে গেলাম জংশনের পাশে থাকা বাস স্ট্যান্ডে, কারণ আমাদের এখান থেকেই কালীঝোড়ার বাস নিতে হবে। কালীঝোড়ার বলতে এটা কালিম্পংয়ের বাস। তো আমাদের মিডলে এই বাসটার নাম কালিম্পং বাসে বোর্ড করলাম। এবার চলে আগাই, বাকি জার্নিটা কন্টিনিউ করলাম। আর যেমন কি তোমরা দেখতে পাচ্ছ, শুধু আমি নয়, আমার সাথে আমার অনেক বন্ধুরাও রয়েছে এবং আমরা এটার থেকে অবগত যে আমাদের সাথে এরপরে কী ঘটতে চলেছে এবং জার্নিটা কীভাবে ঘটতে চলেছে। এবং হ্যাঁ, রাস্তার মধ্যে আমরা একটা ট্রাক অ্যাক্সিডেন্টও দেখেছিলাম। এই এক ট্রাক অ্যাক্সিডেন্টটা দেখছো, এটা সম্পর্কে পরে আবার কিছুটা ঘটনা রয়েছে, সেটাও বলবো আমি। ঝর্ণা টার্নিংয়ের বহুত আগে আমাদের বাসতলা নামাইছে, তাই আমরা বহুত আগে নাইমে এখন হাইটে 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 সেদিকে যাচ্ছি। আর আমার সাথে আমার বন্ধুগণ আছে, যা চলো দেখিয়ে দিই। দেখে সায়ন, ওর পাশে ওর জিম ফ্রেন্ড, আর সামনে সুমিতরা, সবাই। তাহলে চলো যাওয়া যাক। আর হ্যাঁ, আমরা উল্টা পথে মোটামুটি 2 কিলোমিটার ভুল হাঁটার পর ঠিক প্লেসে আবার রিটার্ন এসেছি। এই যে এই টার্নিংটা দেখছো, এই যে টার্নিংটা আশেপাশে যে জায়গাটা দেখছো, এর পাশ দিয়ে যে এই কাঁচা রাস্তাটা যাচ্ছে, এটা হয়েই তোমাদের যেতে হবে। আর আমার বাকি বন্ধুগণ কিছু দূর আগে এগিয়েও গেছে, তাহলে চলো আমিও যাই। তাই আমিও সুন্দর করে হাঁটা পথে, আর তোমরা যেহেতু রাস্তাটা ঠিকঠাক চিনবে না, অনেকেই যে রাস্তার মিডল থেকে হারিয়ে দেয় বা চেঞ্জ করে দেয়, তো সেইভাবে রাস্তাটা চেনা যায় না। আর তোমাদের বলে দিই যে এর ওপরে বা এর পাশেই তৈরি হচ্ছে রেলের নতুন ব্রিজ। তো তোমরা যদি মানে ল্যান্ডমার্ক হিসেবে জানতে চাও যে আমরা কোথা দিয়ে যাচ্ছি, তাহলে আমরা আপাতত ব্রিজের নিচে রয়েছি। ব্রিজের নিচে বলতে আমরা যে পথ দিয়ে আপাতত নামছি, তার লেফট সাইডে যে নদীটা, এই নদীটার উপরেই রয়েছে সেই রেলের ব্রিজ। তারপর তোমাদের একটু পরে দেখাচ্ছি। সো ফাইনালি আরেকটু হলে আমরা নিচে নদীতে নেমে যাবো। আর এই যে দেখো, বাদিকেই রয়েছে কিন্তু সেই ব্রিজটা, যেটা আপাতত তৈরি হচ্ছে এবং এর জন্যই এত কনস্ট্রাকশন, এত ওয়ার্কিং। আর নদীর জলটা অনেকটা দূষিত হয়ে গেছে, সেটা বলার কথা না। তবে এই যে দেখো, আমি আপাতত ফাইনালি একদম নিচে চলে এসেছি। আর এই যে আমাদের হচ্ছে এটাই রাস্তা, এই যে নদীর পাশ দিয়ে আমাদের এদিক দিয়ে যেতে হবে। আর এই যে এখন হয়তো তোমরা ভালো করে সেই রেলের ব্রিজটাকে দেখতে পাচ্ছ, ওই যে উপরে রেলের ব্রিজ। আর আমরা হাঁটা পথে নদীর রাস্তাতেই এগোচ্ছিলাম। প্রথম পর্যায়ে বললাম কেন, সেটা তোমরা একটু পরেই জানতে পারবে। আসলে আমাদের প্রথম পর্যায়ে প্ল্যান ছিল যে এই যে নদী, এই নদীর পথেই আমরা এগোবো। যেহেতু নদী রয়েছে, তার মানে সামনেই ঝর্ণা হওয়া উচিত, হিসাব তো তাই বলে। কিন্তু পরে আমরা জানতে পারি যে না, নদীর পথ দিয়ে গেলে আমাদের অনেকটা সময় লেগে যাবে। আর এখানে যে পতাকাগুলো দেখছো, এটা হচ্ছে শিব মন্দিরের। এই পাহাড়ের এই পতাকা ধরেই তোমাদের যেতে হবে। যতটা তোমরা এগোতে থাকবে, ততটাই তোমরা দেখতে পারবে যে আরও অনেক পতাকা রয়েছে এবং এই পতাকাগুলোকে ফলো করে তোমরা শিব মন্দিরে পৌঁছতে পারবে। এখানে আমরা উপরে যে শিব মন্দিরটা রয়েছে সেখানে, এবং সেই শিব মন্দিরের পাশেই কিন্তু ঝর্ণা কিছু দূরের মধ্যে। তো তো তোমাদের প্রথম উপায় হওয়া উচিত যে সেখানে যে পতাকাগুলো লাগানো আছে সেগুলোকে ফলো করতে করতে এগিয়ে যাওয়া। আর যদি পতাকা না দেখতে পাও, তাহলে কিন্তু অবশ্যই রিটার্ন করে যাবে, কারণ না হলে তোমরা জঙ্গলের মধ্যে হারিয়ে যাবে। এটা কিন্তু গ্যারান্টি রয়েছে, এখানে কিন্তু জঙ্গলের মধ্যে অনেক মানুষই হারিয়ে যায়। আর এই পতাকাগুলো কিন্তু প্রায় 200-300 মিটার পর পরই লাগানো রয়েছে। এগুলিকে ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই সেখানে পৌঁছে যেতে পারবে। আর হ্যাঁ, যেহেতু এটা জঙ্গলের রাস্তা, তাই কিন্তু রাস্তাটা দেখে তোমাদের হয়তো মনে হচ্ছে না, কিন্তু বহুত খাড়া রাস্তা। বলতে গেলে এটা 2টা পাহাড় পার করে সে জায়গাটা যেতে হয়, তাই এই রাস্তাটা কিন্তু বহুতই খাড়া। আপাতত সেরকম কিছু আসেনি, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বহুত খাড়া রাস্তা চলে আসবে। গেস হোয়াট, আমি খাড়া রাস্তার কথা তো বললাম, এবং একটা সত্যি কথা বলতে কি, ওখানে আমার বডি টানার সেরকম সক্ষমতা ছিল না। আর সক্ষমতার কারণ বললাম যে ওখানে তুমি থেমে থেমে জঙ্গলে সবাই যেতে মানা করে, যে তোমাকে যেতে গেলে কোনো থামাথামি নেই আর ফুল স্পিডে একবারে উঠতে হবে। তো আমার বডি জাস্ট ওই টাইমে টানতে পারেনি অ্যান্ড ব্ল্যাক আউট হয়ে গেছিলো। আর যারা জানো এটার মানে, তারা তো জানোই, বাকিদের আর কি বলবো। তো এই কন্ডিশনে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। তো আমার কথা ছিল যে আমি রিটার্ন করে যাচ্ছি, তোরা যা। কিন্তু ওরা বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি রিটার্ন করে যাচ্ছি। তারপর আমি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করি, সবাই আমাকে আর কি নিচের দিকে নামিয়ে দিতে চলে আসে। অ্যান্ড আরেকটা কথা, যে আমি যে ব্ল্যাকআউট হয়েছিলাম, অ্যান্ড দ্যাট মোমেন্ট আমার একটা জিনিস ফিল হয়েছে। সত্যি কথা বলতে, আমার যে শোল্ডার্স এতটা হেভি লাগছিল, মনে হচ্ছিল যেমন আমি কাউকে এর মধ্যে ক্যারি করে নিয়ে আসছি। আমার শোল্ডার ব্যথা করছে অ্যাট দ্য মোমেন্ট। আর একটা বলতে গেলে কি, সেখানে যে একটা গাছ ছিল পার্টিকুলার, ওই গাছটা নিচে আমি ব্ল্যাকআউট হয়েছি। আমি পথ দিয়ে ওঠার পরে জাস্ট 2 মিনিটের জন্য ভাই বললাম যে ভাই 2 মিনিট দাঁড়া, আমি 2 মিনিট বসে একটু জল খাই। আমি গাছটার ওখানে বসলাম, অ্যান্ড গেস হোয়াট, বসার
1 থেকে 2 মিনিট পরে আমার পেটে যে জল খেয়েছিলাম, সকাল থেকে কিছু খাবার খাইনি তো, ভোমেট হলো বসার সাথে সাথে ভোমেট। অ্যান্ড ভোমেট হওয়ার পর ওইখানেই আমার ব্ল্যাকআউট হয়ে যায়। আর ব্ল্যাকআউট মানে তো তোমরা বুঝতেই পারছো, এটা আমি এক্সপ্লেন করলাম না, যাদের দেখা যাচ্ছে তারা গুগল করে নিও। সো এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে হয়, এবং আমি যখন ওখানে ব্ল্যাকআউট হয়ে বসে পড়ি, তারপরে আমার মনে হচ্ছে যেমন আমি আমার ঘাড়ের মধ্যে বহুত ওজন নিয়েছিলাম, বা আমি কাউকে বসিয়ে নিয়ে এসেছি, তাও 20-30 কিলোর কিছু রাখলে হয় না, পুরো ঘাড় ব্যথা হয়ে যায়, কিছু সহ্য করতে পারি না, আমার ওরকম কন্ডিশন হয়ে যায়। আর আমি জানি না, আমাদের সেদিন একটা নেগেটিভিটিও ছিল। প্রথম থেকে আমরা ভাবছিলাম কোথায় যাবো, অনেকের মনে নেগেটিভিটি ছিল। আর হচ্ছে প্রথমে ভুল রাস্তা নেই, তারপরে নদীর পথে ভুল রাস্তা নেই, তারপরে আবার রিটার্ন করেছি, সেগুলো আর আমি ভিডিও বানাইনি। রিটার্ন করে আমরা কিছু দূর যাই, আবার এই একই পথে যাই, তারপর আমরা ঠিক রাস্তা খুঁজে পাই। কিন্তু আমরা যখন চড়া শুরু করি, চড়তে পার্টিকুলার ওখানে একটা পয়েন্ট আছে, মোড় আছে, যেখানে একটা গাছ রয়েছে, অসত্য গাছই বলে মনে হচ্ছে, যাই হোক আমি আপাতত কনফার্ম না, আমি এখন বলতে পারবো না ঠিকঠাকভাবে। কিন্তু আমি যখনই ওর নিচে 2 মিনিটের জন্য রেস্ট করতে বসি, আমার ভোমেট হয়ে যায়। অ্যান্ড ভোমেট হওয়ার সাথে সাথে আমি ব্ল্যাকআউট হওয়া শুরু করে দিই অ্যাট দ্য মোমেন্ট, একটা জঙ্গলের মিডলে। আর তারপর আমি আবার সব কিছু ঠিক হওয়া শুরু করে, আমার মনে হচ্ছে যেমন আমার শরীরের মধ্যে আমি 30 থেকে 40 কিলোর কাউকে নিয়ে এসেছি, এবং আমার ঘাড় জাস্ট প্রচণ্ড ব্যথা করছে, প্রচুর ব্যথা। তোমার ঘাড়ে যদি 40 কিলোর কাউকে তুমি অনেকক্ষণ ধরে বসিয়ে রাখো, তোমার একটা ঘাড়ে ব্যথা হয় না? অনেক সময় দেখবে কিছু বাচ্চাদেরই বসিয়ে রাখলে ব্যথা হয়ে যায়, সেটা তো কম, সেটার পরিমাণটা অনেক বেশি হয়ে গেছিলো আমার সাথে সেই মোমেন্টে। আমি জানি না কেন, আমার এরকম একটা স্ট্রেঞ্জ ফিলিং মনে হচ্ছিলো। আর জাস্ট এটার পরেই আমার আর মনের মধ্যে হিম্মত ছিল না, শরীরের যে কথা তো বাদ দিই, মনের মধ্যে হিম্মত ছিল না যে আমি এর থেকে ওপরে যাই, এবং তার ফলে আমরা রিটার্ন করা শুরু করি। এতদূর আসার পর রিটার্ন চলে যাচ্ছি, তার পিছনে কারণ আছে, কারণ সবার বডি টানলেও আমার বডি টানছে না, আমার বডি ব্ল্যাকআউট হয়ে গেছে জাস্ট। আর সেটার মানে তোমরা জানো যে ব্ল্যাকআউট মানে কি, কারণ রাস্তাটা বহুত খারাপ, এটা না থাইমে যেতে লাগে, আর আমার পক্ষে সেটা সম্ভব না, বডির পক্ষে সম্ভব না, আমাকে থাইমে আরামসে যেতে লাগবে। তো আমার জন্যই আমাদের বন্ধুরা একটু সমস্যা হয়ে গেছে, যে আমার জন্যই যেতে পারছে না, আমার খুবই খারাপ লাগছে জিনিসটা। যাই হোক, আর ওরাও ওইভাবে যাবে না, যেহেতু একটা খারাপ কিছু হয়ে গেছে, তো বাকি রিস্ক নেওয়ার ওদের কারো ইচ্ছে নেই, তাই ওরাও যাচ্ছে রিটার্ন। পরে যদি কখনো বডির কন্ডিশন ভালো থাকে, তাহলে আবার ট্রাই করবো যাওয়ার জীবনে। আপাতত এইটুকুই। এত সময় পর সেখানে থাকার তো কোনো মানে নেই, তাই জন্য আমি তো এই যে পিছনে যে বোলেরো গাড়িটা দেখছো, এর মধ্যে একটা আঙ্কেল রয়েছে, তার সাথে আমি বেরিয়ে পড়েছি। মাত্র 100 রুপিস ফেয়ারে তিনি আমাকে শিলিগুড়িতে ছেড়ে দেবেন। আর তখন যে বালুর গাড়ির কথাটা বলেছিলাম না, এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তার জন্যই এখনও এই রাস্তাটা জাম রয়েছে। হ্যাঁ, তার জন্যই একমাত্র জাম। তার ফলে সামনে থেকে বেরোনো বেঙ্গল সাফারির পেছনের রাস্তাটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, একটা অচেনা হলেও চেনা রাস্তা বলা যায় এটাকে, যেহেতু পাশে একটা বেঙ্গল সাফারি, এটা তো আমরা বুঝতেই পারছি, কমন সেন্সের ব্যাপার। এবং এই রাস্তাটা কোথায় বেরোয় আমরা কেউ যাই না, কিন্তু জার্নি তো জার্নি হয়, জীবনের জার্নি তো সেরকমই হয়, তাই আমরা দুজনেই বেরিয়ে পড়লাম সেই জার্নির উদ্দেশ্যে। এক অচেনা রাস্তা যাওয়ার সাথে আমার যে মানে তুমি তো জানি আমার একটা কন্ডিশন খারাপ হয়ে গেছে, তারপরে আমার যে আঙ্কেলের সাথে দেখা হয়, যে আঙ্কেল তোরা হাই কর দো। হাই। তো আঙ্কেলের সাথে এখন আমি যাচ্ছি আপাতত শিলিগুড়ি বাড়ি, আর আমার বন্ধুরা যাচ্ছে ফলস। তো ওদের সাথে তো জানি আমার কি কারণে দেখাটা হলো না, বা সমস্যাটা হয়ে গেল। মানে জীবনে কিছু ভালো হলে কিছু খারাপও হয়, তো ওখানে যেটা খারাপ হয়েছে, তো এখন আমি বাড়িতে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি এত রাস্তা দিয়ে চিনতেছি এখানকার, মানে কি বলবো, এখানকার মানে এই রাস্তাগুলো হয়তো আমার কোনোদিন চেনাই হতো না। তো কন্ডিশন এরকম, ওখানে তোমরা দেখলে যে প্রথমেই যে ট্রাক আটকে গেছে, তার জন্যই আর কি এই রাস্তা। তো আমি এখানকার এমন কিছু রাস্তা আছি যেটা হয়তো আমার কোনোদিন চেনা হতো না। তো জীবনের মজা সবসময় আছে, কখনো ভালো কখনো খারাপ, কিন্তু মজা দুইটাতেই আছে। তাহলে চলো আগানো যাক, আর দেখা যাক কি হোক। একবার ভাবো, আমি ঘুরতে বেঙ্গল সাফারির থেকে মনেস্ট্রি চলে আসছি। আর এই যে সেই বেঙ্গল সাফারির পেছনের মনেস্ট্রি মানে হচ্ছে কানেক্টিং রোড, যেটাতে আমরা ঢুকলাম, সেটাতে এই রাস্তাতেই বের হয়। আর আপাতত আমি কিন্তু একজন অচেনা ব্যক্তির সাথে তারই গাড়িতে একটা অচেনা রাস্তায় জার্নি করছি। মানে এই জার্নিটার মজা তো একটা আছেই, সেটা তো বলতেই হবে। সো ফাইনালি একটু অফরোডিংও হয়েছে জলের মিডলে, নদীর মিডল দিকে। আজকের দিনটা একটু বেশি মজাদার ছিল আর কি। বাকি দিন যেমন বোরিং অল টাইম বাড়িতে, কিন্তু আজকের দিনটা একটু বেশি মজাদার। মানে যেটা আমি সারা বছর করি না, হঠাৎ করে আমি একদিনে করে ফেলছি আর কি। ওই নদীটা পার হওয়ার কিছু দূরের মধ্যেই রয়েছে আরেকটা নদী, এবং সেই নদীটাকে পার করলেই যে কাঁচা রাস্তা, সেটা সোজা চলে যাবে চম্পাশরী। আর এর যে লেফট পাশে এই আঙ্কেলের যে
মানে একজন ফ্যামিলি মেম্বার, তিনি জমিও কিনেছেন, তিনি আমাকে সেই জমিটা দেখিয়েও দিলেন যাওয়ার সময় রাস্তাতেই। বলতে গেলে কিন্তু আমি একভাবে একটা অচেনা রাস্তায় অচেনা লোকের সাথে একটা অচেনা আনন্দ খুঁজে পেয়েছি। এর জন্যই হয়তো কখনো কখনো বাড়ি থেকে একটু বেরিয়েও পড়া উচিত, তাও একা, এইসব অচেনা আনন্দের খোঁজে। আর আঙ্কেল আমাকে কিন্তু কোর্ট মোড়ে নামিয়ে দেয় এবং তারপর তিনি সেখান থেকে নিজের রাস্তায় চলে যান এবং আমি নিজের রাস্তায়, এবং সেখান থেকে আমি টোটো ধরে ফাইনালি চলে যাই বাড়িতে। তো ওখানে গাড়ি থেকে নামার পর, কাকুকে টাটা করার পর আমি চলে আসলাম টোটো নিয়ে বাড়ি। আর আজকে যেটা হয়েছে আমার সাথে বা যেটা ঘুরলাম সেটা একটা ওয়ান্স ইন আ লাইফ টাইম, মানে একটা মজাদার জিনিস ছিল। অথবা বলতে পারো যে আমি সারা বছর আমার সাথে যা যা হয় না একদিনে তাইতে হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি, আমার যে এক্সপিরিয়েন্সটা ছিল এটা খুবই মজাদার ছিল। আর আমি বলতে চাই তোমরা কোনোদিন করে দেখো যে, আর আমি যেটা বলবো যে আমি ফ্রেন্ডসদের সাথে গেছিলাম, কিন্তু তুমি যদি সোলো এক্সপিরিয়েন্স করো না এই ধরনের জিনিস, তুমি নিজের মতো সময় ধরে নতুন ব্যক্তিদের সাথে মিশতে পারবে। আমি যেহেতু একটা ইন্ট্রোভার্ট, সত্যি কথা বলতে গেলে, তো আমি বেশিরভাগ লোকের সাথে মিশতে পারি না। কিন্তু আমি সেই লোকটার সাথে যেমন গল্প করলাম, রাস্তায় আস্তে আস্তে অনেকের সাথেই গল্প করলাম, তো আমি অনেক লোক চিনেছি, অনেক ব্যক্তির সাথে মিশেছি। আর বাড়িতে বসে বসে বেশি সময় থাকা মানে জীবনটা নষ্ট হয়ে যাওয়া, কারণ এটাই সময়, এরপরে কাজ, তারপরে আরও অন্য কিছু, এই ওই হ্যান ত্যান। তো হঠাৎ করে যদি একদিন সময় বেরিয়ে যায় না, তাহলে তুমিও বেরিয়ে পড়ো, কারণ এটাই জীবন। অবশ্যই যদি ব্লগটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে যাবে, যেহেতু তোমরা এতক্ষণ ধরে দেখছো, মানে 11 মিনিট ধরে দেখছো, তাহলে তো সাবস্ক্রাইব, তার মানে ভিডিওটা ভালো লেগেছে, তাহলে সাবস্ক্রাইব করে যাও। তো বাই বাই।